বিস্ফোরণ হয়েছে, ইনজুর্ড, হসপিটালে নেওয়া হয়েছে। মেয়ের জন্য পছন্দ করা সুপাত্রের ব্যাপারে এমন একটা করুণ খবর জানতে পেরে আলাউদ্দিন সাহেব আহত হয়। বন্ধুর প্রতিও সহমর্মিতা অনুভব করেন। বন্ধু নিজের মনের কথা প্রায় আলাউদ্দিনের সাথে আলাপ করেন। এক পুত্র শোকে এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি লোকটা। এই পরিস্থিতিতে নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। আলাউদ্দিন সাহেব স্থির থাকতে পারেন না, উদ্বেগ মিশ্রিত স্বরে বলে, আমি ঢাকা যাব জাহিদ, এয়ার টিকেটের ব্যবস্থা করো, নেক্সট ফ্লাইটেই যেতে চাচ্ছি। জায়েদ অমত জানায় না। আগামীকাল তার খুব গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংটা না থাকলে সেও এই মুহূর্তে আব্বুর সাথে যেত। আলাউদ্দিন সাহেব রেডি হওয়ার জন্য রুমের ভেতর যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ছোট মেয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে লিভিং রুমে এসে উপস্থিত হয়। অদ্ভুত অধিকারবোধ মিশিয়ে বলে, আমিও আব্বুর সাথে যাব, আমার জন্য একটা টিকিট বুক করো ভাইয়া। আলাউদ্দিন সাহেব মেয়ের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। পুত্রবধূর কাছে মেয়ের অসামাজিকতা এবং কাণ্ডজ্ঞানহীনতা সম্পর্কে জেনেছেন তিনি, আর জানার পর থেকেই তিনি মেয়ের প্রতি অসন্তুষ্ট। তবুও তিনি কথা না বাড়িয়ে বলেন, জাহিদ, তোমার বোনের জন্য টিকিটের ব্যবস্থা করো। চারপাশে মৃদু ফিনাইলের গন্ধ। এয়ার কন্ডিশনের আওতাভুক্ত স্থানে থেকেও তিরতির করে ঘামছে সাইফ। অস্থির পায়ে ইমার্জেন্সি এরিয়ার বাহিরে পায়চারি করছে। শুধু সে একা নয়, আরও 4 জন সৈন্য একই অস্থিরতার ভেতর সময় পার করছে। করিডোর হয়ে হেঁটে যাওয়া প্রতিটা মানুষই ঘুরে ঘুরে বারবার তাদের দেখছে। আচমকা ফোনের রিংটোন বেজে উঠতেই সাইফ পকেট থেকে ফোনটা বের করে। স্ক্রিনে নামটা দেখতে দ্রুত সবার অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে। কলটা রিসিভ করে কানে ধরতেই আতঙ্কিত রমণী শুধায়, ঠিক আছেন আপনি? সাইফ চোখ তুলে একবার চারিপাশে তাকায়। চারিপাশে কেমন দুঃখ দুঃখ ভাব মিশে আছে। হসপিটাল প্রাঙ্গণ বলে হয়তো। সাইফ ধিমি স্বরে বলে, ঠিক আছে। আব্বুর সাথে কথা হয়েছে মাত্র, আলহামদুলিল্লাহ সিভিলিয়ানরা ঠিক আছে, চিন্তা করবেন না, প্রত্যয় ভাইও ঠিক হয়ে যাবে। সাইফ এবার মাথা তুলে আকাশের পানে তাকায়। মেয়েটা হয়তো জানে না এই মিশনে একজন লেফটেন্যান্ট শহীদ হয়েছে, লেফটেন্যান্ট হারুন। অবশ্য কেউই হয়তো এখনো জানে না এই ব্যাপারে। কিছুক্ষণ পূর্বে ইমার্জেন্সি ইউনিট থেকে বেরিয়ে আসা ডক্টর সাহেবদের এই ব্যাপারে নিশ্চিত করেছেন। ফোনের অপর পাশ হতে নিশা নিজেই আবার বলে, আপনি কি ক্লান্ত? বিষণ্ণতায় মোড়ানো পরিবেশের মধ্যে এই 3 বাক্যের প্রশ্নতে সাহেব সুখ খুঁজে পায় আচমকা। সে কোমল স্বরে বলে, আমি সুখী ইয়াসমিন। আপনি আজকাল সুখ হয়ে ধরা দিচ্ছেন। আমার ছন্নছাড়া জীবনে সুখ হওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। রাত তখন 8:30টার কাটা পেরিয়েছে কেবল। ব্যস্ত নগরীর শান্ত রাস্তার ধারে গাড়ি এসে থামে। গাড়ি হতে নেমে আসে প্রায় 4 ঘন্টা নিঃশ্বাস আটকে বসে থাকা মানুষটা। মস্তিষ্কটা তার তখনও ফাঁকা। আকাশপথে ঢাকা হতে চট্টগ্রাম রওনা দেওয়ার পূর্বেই সে কাঙ্ক্ষিত খবরটুকু পেয়েছে। তবুও পুরোটা সময় হৃৎপিণ্ড এক প্রকার হাতে নিয়েই বসেছিল সে। পথের ধারে পিচ ঢালা রাস্তা থেকে সামান্য উঁচু ফুটপাতে স্থবির হয়ে বসে থাকা মানবীকে দেখে ধীর পায়ে এগিয়ে যায় সেই পানে। সামান্য গিয়ে হাঁটু গেড়ে বসে। ক্লান্তদেহী মানবী এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। সামনে কারো উপস্থিতি টের পেতেই সে চোখ তুলে তাকায়। থমথমে মুখের স্থির দৃষ্টি দেখতেই ফের চোখ নামিয়ে ফেলে। দুর্য একটুও শব্দ করে না, কিছু বলেও না, কেবল হাত বাড়িয়ে বানের ঘাড়ে মুখ লুকিয়ে রাখা বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিতে নেয়। সঙ্গে সঙ্গে বাচ্চাটা আতঙ্কে কেঁপে ওঠে। আরও শক্তপোক্ত ভাবে মাকে জড়িয়ে ধরে। বাণী শান্ত গলায় বলে, এখনো ভয় থেকে বের হতে পারেনি। দুর্জয় দমে না, আবারও হাত বাড়িয়ে বন্নির মাথায় হাত রাখে। কোমল স্বরের ডাকে, আমি মেজর, লুক অ্যাট মি বাচ্চা, দেখুন ভয়ের কিচ্ছু নেই। বন্নি মাথা তুলে তাকায় না, মায়ের কোলেই পড়ে রয়। সে অপরাহ্নে দেখা দৃশ্যটা এখনো তার ছোট মস্তিষ্ক প্রসেস করতে পারেনি। হাতে ব্যান্ডেজ করিয়ে ওষুধপত্র নিয়ে যখন মাম্মার সাথে ফিরে কেবল রিক্সা থেকে নামলো, ঠিক সেই মুহূর্তে বিভৎসকর ঘটনাটা ঘটেছে। চোখের সামনে বন্নি দেখল তার অ্যাপার্টমেন্টটা আগুনে দাউ দাউ করে উঠল, সেই সঙ্গে বিকট বিস্ফোরণের শব্দ। আর তারপর আর কিছুই বন্নি বুঝতে পারেনি। বারবার ওই দুপুরে ঘটনাটাই তার চোখের সামনে প্লে হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সে ভয়ে সিটিয়ে যাচ্ছে। দুর্জয় এবার বাণীর উদ্দেশ্যে বলে, চলো। বাণী ক্লান্ত স্বরে জবাব দেয়, আমাকে আমার পরিস্থিতিতে ছেড়ে দাও। সরি, বাট রাস্তার মাঝে ছেড়ে দিতে পারছি না, রেস্ট দরকার তোমাদের, সঙ্গে চলো। বাণী নড়ে না, উঠেও না। দুর্জয় বাধ্য হয়ে হাত বাড়িয়ে বন্নিকে কোলে তুলে নেয়। বন্নি ভয়ে গুটিয়ে যেতে নিলেই সঙ্গে সঙ্গে তার মাথা বুকে চেপে ধরে বলে, ইটস ওকে, ইটস ওকে, ভয় পাবেন না, আমি।
পন্নি আশ্বস্ত হলো কিনা বোঝার উপায় নেই। সে নীরব হয়ে আবার মুখ লুকায় দুর্জয়ের কাঁধে। পন্নিকে কোলে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে দুর্জয় অপর হাত বাড়িয়ে দেয় বাণীর দিকে। সে বাড়ানো হাত বিন্দুমাত্র সংকোচ কিংবা অস্বস্তি নেই। এই দুটো মানুষের চিন্তায় ঘণ্টাখানেক আগেও দুর্জয়ের শ্বাস আটকে ছিল। বিশাল একটা মিশন চলাকালীন সম্পূর্ণ সময়টাই মস্তিষ্ক জুড়ে এই দুটো মানুষের আধিপত্য ছিল। অদ্ভুত সেসব অনুভূতি, অদ্ভুত সব হিসাব। সেসব না হয় দুর্জয় পরে মেলাবে। দুর্জয়ের বাড়ানো হাতের দিকে ফিরে তাকালো না বাণী, নিজের জায়গায় অনড় রইল। দুর্জয় ডাকে, চলো বানি। কারো মুখে নিজের নামটুকু শুনে বাণীর চেপে রাখা দলা পাকানো অনুভূতিরা যেন আশকারা পেল। ঠেলে ঠুলে তা অশ্রু হয়ে বেরিয়ে আসে। বাণী দুহাতে মুখ ঢেকে ফেলে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সকালে তাড়াহুড়ো করা ভুলের ফলে একটা লোকের সম্পূর্ণ প্রপার্টি জ্বালিয়ে দিল সে। কেবল বাড়িওয়ালার বাড়িটাই না, সেই সঙ্গে বাণীর মেয়েকে সঙ্গে নিয়ে একটু একটু করে সাজিয়ে নেওয়া সুখগুলোও আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছে। একটা জীবনে আর কতবার তিক্ততার স্বাদ ভোগ করতে হবে তার। দুর্জয়ের চোখে নেমে আসে বেদনার ছায়া। সামনে বসে থাকা এই মেয়েটার জন্য আজকাল তার মায়া হয়, হুটহাট চিন্তাও হয়। সে চিন্তার সঙ্গে দম বন্ধকার অনুভূতিও হয়, নিঃশ্বাসও রুদ্ধ হয়। দুর্জয় থমকায়, কিন্তু সেসব কিছু দুর্জয় পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিছু বলা হয় না। ঠিক যেমন এই মুহূর্তে সে বলার জন্য কোনো শব্দ খুঁজে পাচ্ছে না, ঠিক কোনো সান্ত্বনাটা এই মেয়েকে দেওয়া যায় তাও তার মাথায় আসছে না। দুর্জয় এবার নিজের বাড়িয়ে দেওয়া হাতটা ধীরে ধীরে বাণীর মাথায় রাখে আলতো করে। এইটুকু আশ্বাস বাণীর বেদনার সামনে খুব কম, তা সে ভালো করেই জানে। তবুও সে নিজের হাতটা সরায় না। যদি মেয়েটা সামান্য ভরসা খুঁজে পায়, যদি মেয়েটা বুঝতে পারে সে কারো অঘোষিত দায়িত্বের তালিকায় নিজের নামটা লিখেছে, যদি মেয়েটা উপলব্ধি করে কখনো কখনো কংক্রিটেও গাছ জন্মায়, সেই গাছে ফুটে কোনো না কোনো নাম না জানা ফুল। মতিউর আরাফাতের তদারকিতে হসপিটালের প্রাইভেট একটা কেবিনে তার ছেলের ঠাঁই হলো। সম্পূর্ণ কেবিনটা বিভিন্ন মেডিসিনের গন্ধে ভরপুর হয়ে আছে। বিছানায় চিকিৎসাধীন অবস্থায় শুয়ে থাকা যুবকটার জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ মেলে তাকায়। ঝাঁঝালো মেডিসিনের গন্ধ তার নাকে এসে ঠেকে। রুমে তখন কেবল একজন ভদ্রমহিলা উপস্থিত ছিলেন। ভদ্রমহিলাটি আর কেউ নয় বরং প্রত্যয়ের মা, যিনি ফুফিয়ে কান্নাকাটি করতে ব্যস্ত। ছেলের জ্ঞান ফিরতে দেখেই তিনি উঠে আসেন। ছেলে শিউরে দাঁড়িয়ে বলে, বাবা এখন কেমন লাগছে? প্রত্যয় মায়ের ক্রন্দনরত মুখটা দেখে গলায় সামান্য জোর নিয়ে বলে, কান্নাকাটি থামাও। ফিজা বেগম সঙ্গে সঙ্গে নিজের চোখ মুছে ফেলেন। কেবিন থেকে হাসি হাসি মুখে বেরিয়ে যান অপেক্ষারত সবাইকে ছেলের জ্ঞান ফেরার খবরটুকু জানাতে। ডক্টরের অনুমতি নিয়ে একসঙ্গে সকল সৈন্য হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করে। সাইফ এসে প্রথমে বলে ওঠে, শালা ভালো ভয় দেখাইছস। প্রত্যয় নাক মুখ কুচকে বলে, শালা রাখবেন আমাকে, আমার কোনো বোন নেই যাকে তোর কাছে তুলে দিব আমি। সাইফ নাক উঁচু করে বলে, গুড ফর ইউ। এমনিও আমি এখন কারো বইনের প্রতি ইন্টারেস্টেড না। দুনিয়ার সকল নারী এখন আমার বইনের জাত। সাইফের মুখে এমন একটা কথা শুনে সবাই হা করে রয়। রাফি নাক টেনে বলে, लगता है दाल में कुछ काला है। ফারদিন সুর টেনে বলে, या फिर पूरा डाल ही काला है। প্রত্যয় নিজের পায়ের দিকে একবার তাকায়। এখন পায়ে কিছুটা ব্যথা অনুভব করলেও মনে মনে এসে এক প্রকার শান্তি পাচ্ছে। বিস্ফোরণের পর ধোয়ার কারণে যখন কিছু দেখা যাচ্ছিল না আর প্রত্যয় নিজের পায়েও কিছু অনুভব করতে পারছিল না, তখন সে ভীত হয়ে পড়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার পাটা আছে তো, কারণ এসব মিশনে এরকম ঘটনা বহু সৈন্যের সঙ্গে ঘটেছে, ঘটছে এবং ঘটবে। কেউ হয়তো নিজের পা হারিয়েছে কিংবা কেউ নিজের হাত, আবার অনেকে নিজের শ্রবণ শক্তিও হারিয়েছে। আর তারপর পুরোটা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। সেই জীবনটা মোটেও সুখকর নয়। সেই অসহায়ত্বে মোড়ানো জীবন কোনো সৈন্যেরই কাম্য নয়। এর থেকে শহীদ হওয়া শ্রেয়। সবাই যখন খুনসুটিতে প্রত্যেকে মাতিয়ে রাখতে মশগুল, ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে আলাউদ্দিন সাহেব। ওনার পিছু পিছু বিড়ালের মতো প্রবেশ করে ধূসর রঙের টপস আর জিন্স পরিহিত এক রমণী। গলায় তার এক কমলা রঙের স্কার্ফ ঝুলছে। গুটিসুটি পায়ে কেবিনে প্রবেশ করে সে এক কোণে দাঁড়িয়ে রয়। সৈন্যরা আলাউদ্দিন সাহেবকে দেখতেই সালাম দিয়ে সরে দাঁড়ায়। আলাউদ্দিন সাহেব এসে প্রত্যয়ের হালচাল জিজ্ঞেস করে জেনে নেয়। প্রত্যয় অসুস্থ অবস্থায় ভদ্রতার সুরে বলে, আপনি কষ্ট করে কেন আসতে গেলেন আঙ্কেল? অতঃপর আলাউদ্দিন সাহেবকে পাশের চেয়ারটায় বসার জন্য অফার করে। আলাউদ্দিন সাহেব আর বসেন না,
ছেলেটাকে জীবিত দেখে এবং এই অবস্থায় নম্রভদ্র ব্যবহার দেখে ওনার মন ভরে যায়। তিনি প্রত্যেককে রেস্ট নেওয়ার সুযোগ করে দিতে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ওনার সঙ্গে আসা বিড়াল ছানাটা পিছু পিছু কেবিনে প্রবেশ করলেও একই ভঙ্গিতে আর পিছু পিছু প্রস্থান করে না, ঠায় দাঁড়িয়ে রয়। সাইফরা একবার আর চোখে জেসিকে দেখে আরেকবার প্রত্যয়কে। দুজনকে দেখে ভাবে এদের কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেওয়া শ্রেয়। সবাই নীরবে রুম থেকে প্রস্থান করে। সাইফ বেরিয়ে যাওয়ার আগে জেসির মুখোমুখি দাঁড়িয়ে নিচু স্বরে বলে,